সরি, একটু ডিস্টারবেন্স হলো, আবার এসে গেছে। আচ্ছা, আগত সকল চিকিৎসক বিন্দুকে হোমিও দর্পণের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং প্রত্যেককে চিকিৎসককে যথাযথ সম্মান প্রদান করে আজকে আলোচনা শুরু করছি। এবং আজকে রেপার্টরি আমি যেমন প্রতিদিনই আলোচনা করি, রেপার্টরি প্রথমে আমি করি কি একটা মাইন্ড রুব্রিক আলোচনা করি। তা আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, শোনা গেলেই হলো। আজকের যে রুব্রিকটা আমরা আলোচনা করব, ব্লাড ক্যান নট লুক অ্যাট অর এ নাইফ। ব্লাড ক্যান নট লুক অ্যাট অর এ নাইফ এর সাধারণ মানেটা কি হচ্ছে? রক্ত সে দেখতে পারে না বা ছুরি সে দেখতে পারে না, এরকম একটা ব্যাপার। এখান থেকে ছুরিটা তবু না বোঝা গেলেও ব্লাড দেখতে পারে, রক্ত দেখতে পারে না, এখান থেকে তার একটা বোঝা যাচ্ছে যে তার একটা সহানুভূতিশীল মন আছে বা কারো কষ্ট দেখে সে কষ্ট অনুভব করে, এরকম একটা ব্যাপার আছে। ফলে এই দিক থেকে বিচার করলে এটা কিন্তু মোরলেস কিন্তু শরিকের নেচার। কিন্তু এখানে এই একটা এর একটা মর্মার্থ আছে, সেই মর্মার্থটা না বুঝলে গন্ডগোল হয়ে যাবে। সেটা হচ্ছে কি, শুধুমাত্র এই যে রক্ত দেখলেই যে সে সহ্য করতে পারছে না বা সে একটা ছুরি দেখতে সহ্য, এইটুকু সাধারণভাবে আক্ষরিক মানে করলে এটা হবে না। অ্যাকচুয়ালি এর মানেটা হচ্ছে ভায়োলেন্স ক্যান নট সি। ভায়োলেন্স সে দেখতে পারে না। ভায়োলেন্স কত রকম ভাবে হতে পারে? ভায়োলেন্স বলতে হিংস্রতা। হিংস্রতা, রক্তপাত একটা হিংস্রতার প্রকাশ। মেরে ফাটিয়ে দিল, কুপিয়ে দিল, গুলি করে দিল, এগুলো তো আছেই। ছুরি দিয়ে কি করে? কাটতে গেল, বোমা নিয়ে যদি ছুটে যায়, তাহলে কি ভায়োলেন্স হবে না? সেটাকে ভয় পাবে না? দ্যাট ইজ দ্য কন্ডিশন। এখানে একটা ভয়ও আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, টোটালি এটা শরিকের নেচার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তাহলে কি হচ্ছে যে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে অন্যের সাফারিংস, অন্যকে কষ্ট দেওয়া হচ্ছে। এই যে কষ্টটা দেওয়া হচ্ছে, এখানে ফাইন সেড একটা সিম্প্যাথেটিকের আছে। সিম্প্যাথিকের ক্ষেত্রে কিন্তু একটা দেয়ার ব্যাপার থাকে। দেয়ার ব্যাপার থাকে বা তার রিয়াক্ট করার ব্যাপার থাকে। এখানে রিয়াকশন ব্যাপারটা, রিয়াক্ট একটু অন্যরকম একটা। সেটা কিরকম না, তার ওই কষ্টটা দেখে, ভায়োলেন্সটা দেখে সে কিন্তু সহ্য করতে পারছে না। সে তো তার আত্মীয় নয়, সে তোর আত্মীয় নয়। যেমন একটা রেলের দুর্ঘটনা হয়েছে, পেশেন্টটাকে ওষুধ দিতে হয়েছে, রেলের দুর্ঘটনা হয়েছে, ওই মুম্বাই ওখানে কোথায় কি হয়েছে সেইটা সে শুনেছে। শুনেছে, একজনের কাছে শুনেছে ভয়ঙ্কর অবস্থা, ট্রেনের উপর ট্রেন উঠে গেছে, ইত্যাদি ইত্যাদি। তারপর থেকে সে অসুস্থ হয়ে গেছে, প্রেশার বেড়ে গেছে। এখন এটাকে ব্যাড নিউজ ধরবো না ব্লাড ক্যান নট সি, এইটা এবার এইটা বোঝার জন্য আমাকে তাকে বেশ কিছুক্ষণ লড়াই করতে হয়েছে। লড়াই করার পর তখন বললো যে না দেখুন, রাস্তাঘাটে যদি কেউ পড়ে গিয়ে যদি মাথা ফেটে যায় বা ইয়ে পেয়ে যায়, হ্যাঁ, আমি এইসব দেখতে পাই না সহ্য। বা ধরুন ব্যাপার আছে, বুড়ো মানুষকে ধরে মারছে অল্প বয়সী ছেলে, আমি দেখলে এবার সহ্য করতে পারি, প্রতিবাদ করে ফেলি। আর যদি একগাদা অনেক লোক থাকে তখন আমি বাধ্য হয়ে প্রতিবাদ না করে ওখান থেকে সরে যাই, সেটা অন্য ব্যাপার। তো আমার প্রতি মনের মধ্যে প্রচন্ড রেগে যাই আমি, আবার কষ্টও পাই খুব। এই যে জায়গাটা যেটা, এইখানটা এইটাই হচ্ছে আসল ব্যাপার। এই ব্লাড ক্যান নট, শুনতে পাওয়া যাচ্ছে না? আমরা পাচ্ছি স্যার, কন্টিনিউ করুন। আচ্ছা, এই যে ব্লাড, তার মানে কি ব্লাড মানে ব্লাড থাকতেই হবে এমন কথাটা নয়। ছুরিটা নিয়ে তোমাকে তাড়া করছে, তখন তো রক্ত বেরোয়নি, সেইটা দেখলেও তুমি সহ্য করতে পারো না। আর এই সহ্য করতে পারো এটা কি দিয়ে সে প্রকাশ করবে? বলে আমার বুক ধড়ফড় করে, হ্যাঁ, আমার হাত পা কাঁপতে থাকে, আমার শরীরে ঘাম হতে শুরু করে, অনেকে ফেন্ট পর্যন্ত হয়ে যায়, অনেকে ফেন্ট হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা ভয় ভীতি একটা ইয়ে হচ্ছে। এমনকি এই ধরো অস্ত্রোপচার করবে, তার মাকে কি তার বাবাকে কি তার বন্ধুকে করবে, থিয়েটারে মানে কি অপারেশন থিয়েটারে ঢোকালো, ব্যাস সে সেন্সলেস হয়ে গেল। সে তো ব্লাড দেখলেও না, ছুরি দেখলেও না,
কিন্তু জানে সে ছুরি দিয়ে কাটবে, সেটা সে জানে। তাহলে ব্যাপারটা কিছু, এই যে ঘটনা যেটা ঘটলো, এটাও কিন্তু ওই ব্লাড ক্যান নট লুক অ্যাট সি। এখানে একটা মাত্র ওষুধ আছে, অ্যালুমিনা। ফলে আপনাদের বলবো যে সিমটমটা, একটা সিমটম খুব জোরালো হলো, অ্যালুমিনিয়া আছে মানে এইটা পেয়ে গেলাম মানে অ্যালুমিনিয়াই দিতে হবে, এরকম ব্যাপারটা নয় কিন্তু। যদি অ্যালুমিনিয়া এসে যায় অসুবিধা কিছু নেই। তবে আমাদের স্যার ডাক্তার কেশি দাস বলতেন যে এটার সঙ্গে সিম্প্যাথির একটা সেট আছে, সিম্প্যাথি না থাকলে এই জিনিসটা আসবে না। সিম্প্যাথি আছে, তার সঙ্গে একটু ভয় মিশ্রিত, ভয়ও আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সেটগুলোকে একটু দেখতে হবে যে পেশেন্টের মধ্যে কোন সেটটা তার বেশি আছে, ভয়ের সেটটা বেশি না সিম্প্যাথি সেটটা বেশি, এই যে জিজ্ঞেস করে বুঝে নেওয়া। এবং সেইভাবে আপনার রেকর্ডটা যখন করবেন, যখন রেকর্ডেও কিন্তু এটা লিখতে হবে যে ওনার ভয়টা বেশি। এটা কেন লিখতে হবে? এবার আপনি ধরুন অ্যান্টিসোরিক যখন ইয়ে করবেন, কি অ্যান্টিসিপিলিটিক করবেন, কি অ্যান্টিসাইকোটিক করবেন, সেখানে আপনি তার ওই মায়োজেমেটিক বৈশিষ্ট্যগুলো তো আপনি পাবেন তো। সেটা বুঝতে গেলে বুঝতে গেলে রোগীর যে ভাষাটা, হ্যানিম্যানের মতন কি বলবো, পণ্ডিত বললে ওনাকে কম বলা হয়, মহাপণ্ডিতও বলা যাবে না, মানে আরো অনেক বড় কিছু। তিনি কি বলছেন, রোগীর ভাষা, তার বক্তব্য মূল কথাটা যে রোগীর ভাষা। তাহলে আমরা কি করছি, রোগীর ভাষাতে আমরা বার করব। রোগী এবার দেখুন, এক একটা রোগী এক একভাবে প্রকাশ করে, এই প্রকাশভঙ্গি কিন্তু এক হয় না কারো, প্রকাশভঙ্গি বিভিন্ন রকম। আপনি একটি সিমটম, নির্দিষ্ট সিমটম কালেকশন করছেন, বিভিন্নভাবে তার প্রকাশ হতে পারে, বিভিন্নভাবে প্রকাশ, যেমন ধরুন নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা, আরে জানবেন না আমার ছেলেটার যা সাহস, মানে কিরকম সাহস তো বলুন। ও কেঁচো ধরে বললো, কেঁচো ধরে টেনে ছেড়ে দিল, ব্রেড দিয়ে কুচি কুচি করে রান্না করছে, বাপি খাও বাপি খাও। হোয়াট ইজ দিস? সাহস না, নিষ্ঠুরতা। একটা ইয়েকে টেনে ছিঁড়ে ফেলছে, এই যে তারা বোঝা গেছে। এই যে পেশেন্টের কথাটা বলছি, পেশেন্টের ভাষাটা বললো, এই ভাষাটা থেকে তার, আপনি তো তার কথাটা কি শুনলেন, পেশেন্টের ভাষা আমি বলেছি নিচে হবে, হ্যানিম্যান বলেছেন না আমার ছেলে প্রচন্ড সাহসী, আপনি লিখলেন কারেজিয়াস। বলে এই যে যেটা লিখলেন, এই কারেজিয়াসটা আপনার বাস দিয়ে দেবেন। আপনি আর জানতে চাইলেন না তার বাবার ওই কথা লিখেছেন, তখন বলে আপনি কেন বলছেন, দিট ইজ ইন্টারপ্রিটেশন, কেন বলছেন, সাহস, তখন বলছে বাবা এই কথা। তাহলে এই যে ব্যাপারটা, যেটা এই যে নিষ্ঠুরতা, তাহলে কি হলো, মুখের কথা শুনে আমি যদি করতে যাই, তাহলে তারা মুখের কথাটাকে বিচার বিবেচনা করে নিতে হবে, ইন্টারপ্রিট করে। এইটা কিন্তু না করলে আপনি পিওর সিমটম পাবেন না। আপনি 50টা সিমটম নিলেন, কিন্তু কোনো সিমটমটা পিওর হলো না, কি লাভ হবে আপনার? আপনি যদি গোটা কয়েক 5টা 7টা যদি খুব পিওর সিমটম একদম নিখুঁত ভাবে যদি নিতে পারেন, প্রথমে তো সব পারা যায় না ভাই। প্রথমে কিছু পারা যায়, কিছুটা ওষুধ দিলেন, লাগলো কি লাগলো না, এরকম ঠকতে ঠকতে আপনার শিখে যাবেন, জানি হলো কেন, তাহলে কোথায় ভুল হয়েছে আমার। এই খাটনিগুলো যদি আপনারা করেন, দেখবেন ধীরে ধীরে আপনাদের ডেভেলপ করবে, আপনারা পারবেন। পেশেন্টকে এইভাবে জিজ্ঞেস করে বার করতে হবে। হ্যাঁ, কোথায়, যেমন ধরুন একটা পেশেন্ট, সে তার তার বউ বলছে যে না ওর খুব দয়া মায়া। কিরকম, ধরুন মিষ্টি দোকানে গেলাম, মিষ্টি দোকানে মিষ্টি কিনতে গেছি, কোনো বাচ্চা দাঁড়িয়ে আছে, বাচ্চা, হুম, একটা বাচ্চা দাঁড়িয়ে আছে বা ইয়ে দাঁড়িয়ে আছে, তা ও ওকে মিষ্টি কিনে দেবে। এই অল্প দেবে না, ওই দুটো কি দেবে এরকম ব্যাপারটা না, 1 প্যাকেট দিয়ে দেবে, যা বাড়িতে আনন্দ করে খা, এরকম করে। তার বউ বলেছে, অ্যাটেন্ডেন্স বলেছে, আবার 100 টাকা একটা প্যাকেট দিচ্ছে, 50 60 টাকা কি 100 টাকা, ওই বাবারে কত বড় সিম্প্যাথি। এবার জিজ্ঞেস করুন, আপনি বাচ্চাদের এরকম দেন কেন? এটা জিজ্ঞেস করাটা খুব একটু কেমন লাগে, তাই না? তা আপনি তাদের ওদের দেন কেন বা কি কারণে দেন? আপনার এর পেছনে মোডাস অপারেন্ডিটা কি? মোডাস অপারেন্ডি তো মুখে বলা যাবে না, কৌশলে আমাকে জেনে নিতে হবে। আপনি কেন এরকম দেন কেন? তখন সে বলছে যে আমার একটা
ছোটবেলায় আমার একটা সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে, হ্যাঁ, আমার তার কথা মনে পড়ে এই বাচ্চাদের দেখলে। আমি তার কথা মনে পড়ে আমি এদের দিই। তাহলে জিনিসটা কিরকম হলো? আগের কথাটা কি? তার বউ বলছে প্রচন্ড সিম্প্যাথি কিনে দেয়। এই পর্যন্ত হলে আমরা লিখে ফেললাম, সন্তুষ্ট হয়ে গেছি। আমরা তো পণ্ডিত। আমরা যা দেবো তাতেই ওষুধ কাজ করবে। তাই কি? হ্যানিম্যান তো ইন্টারপ্রিটেশন এর কথাও বলেছেন। সাউন্ড নলেজ, সাউন্ড অনেক কিছু বলেছে। চোখ সাউন্ড হতে হবে, নলেজ সাউন্ড হতে হবে, নাকের গান সাউন্ড হতে হবে, তাই ইন্টেলিজেন্সি থাকতে হবে। অনেক কিছু হ্যানিম্যান বলেছেন। অনেক কোয়ালিটি না থাকলে একজন ভালো হোমিওপ্যাথ হওয়া যায় না। এবার আপনি তাকে তো জিজ্ঞেস করলেন না। তাহলে আমি ওইটা নিয়ে ব্যাস ১২টা বাজলেন। এবার যখন জিজ্ঞেস করলেন তখন সে বলছে, "তাহলে এটা কি? এটা কি গ্রিপ? এটা গ্রিপ।" তার ফলে ব্যাপারটা হচ্ছে এইভাবে যদি করেন তাহলে দেখবেন ভুলভ্রান্তিগুলো ধীরে, ধীরে কমবে। কিন্তু এইভাবে চেষ্টাটা করে যেতে হবে। সবসময় যে আপনি যুক্তিটা ঠিক, ঠিক খাড়া করতে পারবেন তা নয়। কিন্তু যখনই আপনি একটা রেজাল্ট পাবেন না তখনই চিনতে হবে, তাই তো এই পেশেন্টটাকে আমি এই ধরেছিলাম। কেন ধরেছিলাম? আচ্ছা খাতাটা দেখি। এই খাতাটা যদি আপনি না দেখেন, খাতায় যদি ওই ভাষাটা না লিখে রাখেন, তাহলে আপনি কোনদিনই আর জিজ্ঞেস করতে পারবেন না, জানতেও পারবেন না পেশেন্ট ঠিক কি বলতে চেয়েছিল। সোজা কথায় ইনার মিনিং বা কনোটেশনটাকে বোঝা হচ্ছে হোমিওপ্যাথির মূল ব্যাপার। হ্যাঁ? এই জায়গাটা কিন্তু আপনারা যদি বারবার ভুল করেন তাহলে আপনারা উন্নতি করতে পারবেন না। আপনারা চেষ্টা করুন, আপনি কেন্টের বই যদি পড়েন, অনেকেই মনে করে যে একটা অ্যাকুট জ্বর নিয়ে এসছে বা কিছু নিয়ে এসছে, ও বাবা! তাকে জ্বর নিয়ে এসছে, ও বাবা! তাকে কি করতে হবে? তাকে কি পুরো টেস্টিং করে দিতে হবে বংশিষ্টি? এরকম অনেকে ইয়ার্কি করে। অত ইয়ে করার কি আছে? আপনি কেন্টের বই যদি একটা পড়েন, সেখানে কেন্ট দেখবেন প্রত্যেকটা ড্রাগের মধ্যে একেকটা একেকটা সিম্পটম বা একেকটা রোগের নাম বলেছেন। বলার পরই তারপর কি করছেন, ২-৩ লাইনের মধ্যে ওখানে ড্রাগ পিকচারটা তৈরি করে দিচ্ছেন। দেখবেন কেন্টের। এই যে ড্রাগ পিকচারটা তৈরি করে নেয়, চট করে করে নেয়, এই জায়গাটা শিখতে হবে। এইটা যখন শিখবেন তখন দেখবেন খুব মজা লেগে গেছে। এবং যখনই ওষুধ দেবেন চেষ্টা করবেন অন্তত একটা মেন্টাল সিম্পটম, নাহলে খুব স্ট্রংলি মার্কড মরালিটিস, হুম? মেন্টাল সিম্পটম হলে বেটার হয়। এইটা কভার করছে। এটা যদি আপনি কভার না করেন তাহলে আপনি ওই প্যালিয়েশন সাপ্রেশন হবে। প্যালিয়েশন সাপ্রেশন অন্য প্যাথি করে। আমরা করতে পারি না? আমরাও তো করি আজকাল। অধিকাংশ ডাক্তারই তাই করে। বোঝেই না প্যালিয়েশন সাপ্রেশন কাকে বলে। সেটা বুঝলে তো আর সমস্যাই থাকে না। এবং যত জটিল রোগের কারণেই তো এই প্যালিয়েশন, বিশেষ প্যালিয়েশন না, সাপ্রেশনটা বলাই ভালো। সাপ্রেশন। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, রোগের জটিলতা কমাতে গেলে পরে আমরা যখন পেশেন্টের চিকিৎসা করব তখন আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ঠান্ডা মাথায় রোগীকে সময় দিতে হবে। রোগীর ভাষাগুলোকে লিখতে হবে। সেটাকে এনালাইসিস করতে হবে। এটা কি বলতে চাইছে, কেন বলতে চাইছে, কেন বলছে, কি বলতে চাইছে। এটা যদি করেন তাহলে মেন্টাল রুব্রিক নেওয়াটা খুব সোজা হয়ে যাবে। একটা সত্যি কথা কি জানেন তো? মানে আমি আমার ব্যক্তিগত জায়গাটা বলছি। মেডিকেল সায়েন্স অনেক কিছু জানতে হয়। অনেক সাবজেক্ট পড়তে হয়। বাস্তবে আমার এই ক্ষুদ্র মাথায় সব সাবজেক্ট আমার মাথায় ঢোকে না। সোজা কথা আমার ঘাটতি আছে। এই ঘাটতিটা পূরণ করা যেতে পারে একটা কাজের জন্য যদি মেন্টাল সিম্পটমটা সঠিক নিতে পারে। ওইখান থেকে আপনি আপনার ঘাটতি পূরণ করে আপনি বেরিয়ে চলে যাবেন। আমি বলছি না যে সবকিছু মাইন্ডের উপর ভিত্তি করে দিতে হবে, সেটা বলছি না। কিন্তু মাইন্ডের সিম্পটম যদি খুব ক্লিয়ার কাট, খুব পরিষ্কারভাবে আপনি নিতে পারেন, একদম পিওর একদম, তাহলে কিন্তু দেখবেন আপনার ফেলিওর গুলো ধীরে, ধীরে কমতে শুরু করবে। আর এই জায়গাটাকে নজর দিন বেশি। দক্ষতা অর্জন করতে গেলে আগে এই জায়গাটা করুন। বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। ধরুন একটা রেলগাড়ি, রেলগাড়ির ইঞ্জিনটা যদি শক্তিশালী থাকে, তাহলে পেছনে যত বগি থাক তাকে ঠিক টেনে নিয়ে চলে যাবে। আপনিও পারবেন। এইটুকু বলে শেষ করলাম। এইটুকু আলোচনা, এর উপরে কারো কিছু যোগ করা থাকলে যোগ করুন, বা যদি কোনো প্রশ্ন থাকে আগে দেখো যোগ করার ব্যাপারটা কেউ করে কিনা। আর আচ্ছা যোগ না করলে প্রশ্ন বুঝেছি হ্যাঁ কিনা স্যার, বা বুঝতে অসুবিধা। আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন। স্যার, এই এইটুকুর মধ্যে কিছু যদি করেন স্যার। না না, আমি কিছু বলছি না। আজকে আর কে কিছু বললে শুনছি। আচ্ছা স্যার, স্বপন ভুরে স্যার উপস্থিত আছেন। স্বপন ভুরে স্যার যদি বলেন যতটুকু আলোচনা হলো কিছু যদি অ্যাড করেন এই রুব্রিকটার নিয়ে। আচ্ছা না, আমি কিছু বলবো না, যা আচ্ছা স্যার। হয়েছে নতুন কিছু বলার নেই। ধন্যবাদ। আচ্ছা
ধন্যবাদ স্যারকে। এই রুব্রিকটা নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার, অনেক রুগীদের কাছ থেকে শোনা যায় যে তারা গ্যাঞ্জাম পছন্দ করে না বা গ্যাঞ্জামে তারা ভয় পায়, বা কোথাও এই যে গ্রাম অঞ্চলে তো অনেক ঝগড়াঝাটি হয়, বা এইগুলো তারা ভয় পায়, ওখান থেকে তারা দূরে সরে চলে আসে। তো এই ক্ষেত্রেও কি স্যার এই রুব্রিক্সটা আমরা চিন্তা করতে পারি কি? আগে দেখতে ওটা ভয় পালায়, ভয়ের মাত্রা বেশি হলে পরে তখন কিন্তু ব্যাপারটা অন্য হচ্ছে। ভয় থাকবে, এখানে ভয়টা কম থাকবে, কিন্তু ওটা সহ্য করতে পারে না মানে কি, ওটা দেখলে বা শুনলে পরে তার বুক ধড়ফড় শুরু হয়, এই সিমটম গুলো তৈরি হবে, তবে তো আপনি বলবেন যে সহ্য করতে পারছে না। হ্যাঁ স্যার, এইরকম হলে তার বুক ধড়ফড় করে, তার মধ্যে অস্থিরতা লাগে, হ্যাঁ, সে এইগুলো সহ্য করতে পারে না। এইটা যদি হয়ে থাকে তখন তাহলে ওটাকে আমি ধরতে পারি। আর যদি শুধু ভয়ের ব্যাপারটা থাকে তাহলে তখন ওটা ফ্লাইট হয়ে গেল, তো ফ্লাইট, সে ভয় পালিয়ে গেল। স্যার স্যার, এর সাথে আর একটা বিষয় স্যার বললেন যে সিম্প্যাথেটিক, এই সিম্প্যাথি একটু সিম্প্যাথেটিক আছেই, সিম্প্যাথি তো একটু আছে ভেতরে। দেখুন, আপনার সিম্প্যাথি না থাকলে, ধরুন একটা মানুষকে কুপিয়ে মারছে, আপনি কিছু করতে পারছেন না, ভেতরে ভেতরে আপনার মনে কষ্ট হচ্ছে না, আমি যদি পারতাম বাঁচাতে, কি কষ্ট করে মরছে, এই সিম্প্যাথিটা কি ভেতরে থাকে না? আপনি জি বলুন। স্যার, হ্যাঁ, অনেকেই জি থাকে দেখবেন, স্যার, থাকে অনেকেই স্যার। মুরগি কাটার পর আর মুরগি মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, অনেকে ছাগল কাটা দেখে ছাগলের মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। এটা যে সেন্সুয়াল ইমপ্রেশন বলে এটাকে, কিন্তু সেটা কথা নয়, এখানেও সেই সিম্প্যাথি একটু যেন ভিতর থেকে লুকিয়ে আছে। এখন ওই জোরদার মাত্রা না হলে তো আমি সিম্প্যাথি ধরবো না, জোরদার মাত্রা না হলে সিম্প্যাথি ধরতে পারবো না, যেটাকে ধরবে সেটা খুব জোরদার হতে হবে, স্টার মার্ক হতে হবে। স্যার অনেকেই ছাগল কাটা দেখে না, কিন্তু ছাগল মাংস মানে সেই কাটা ছাগলের মাংস খেতে ভালোবাসে। এটাকে তাহলে স্যার কি ধরা যেতে পারে? মানে আমি কথাটা দেখতে ভয় বুঝলাম না, পায় ছাগল কাটা। আমি বুঝলাম না কথাটা। বলছি স্যার, অনেকে জিজ্ঞাসা করি, অনেকে বলে যে না ছাগল মানে যেখানে মন্দির হয়তো বলিদান হয়, সে বলিদান দেখতে পারে না, কিন্তু সেই বলিদানের মাংস নিয়ে আসলে সে খেয়ে নিচ্ছে। এটা হুম। কি ধরা যেতে পারে? বলিদান দেখতে পারে না, ওইটাকে তার ইয়ে, তো ওইটাই তো ইয়ে হবে, ওইটাই তো ব্লাড হবে। দেখতে পারে না, কিন্তু সে মাংস পছন্দ করে, তাই সে খায়। আর এখানে খাওয়ার ব্যাপারে শুধু পছন্দ না, এটা ধার্মিক ব্যাপারও থাকতে পারে, ধর্মীয় কারণে খায়, প্রসাদ হিসেবে খায়, এটা একটা হতে পারে। ওটা জিজ্ঞেস করতে হবে, যে মাংস খেতে ভালোবাসে এই জন্য খায়, না ধর্মীয় ওই প্রসাদ বলে খায়, এইটাকে বুঝতে হবে তো। ওরা জিজ্ঞেস না করে ধরতে পারবে না, জিজ্ঞেস করলেই পেয়ে যাবে। পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। যাকে প্রশ্নগুলো তুমি ভাবনা চিন্তাটা তুমি ভালোই করছো, এরকম ভাবনা চিন্তা করবে, নিজে ভাববে, নিজে উত্তর খুঁজবে, নিজের মধ্যে লড়াই করবে, না এটা হবে না, না এটা হবে না, এটা হবে, এরকম লড়াইটা ভেতরের মধ্যে চালু করো, দেখবে তোমার ডেভেলপ অটোমেটিক, তুমি নিজেই অবাক হয়ে যাবে। এমনও দেখবে অনেক সমাধান করতে পারছো না, ঘুমোতে ঘুমোতে তোমার সমাধান আসবে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে, ভাই এটা তো এই হবে। ওই জন্য একটা ইয়ে রাখবে, একটা সাদা কাগজ রাখবে, পেন রাখবে, যদি এরকম কিছু হয় না, ঘুম থেকে উঠে অন্ধকারে উঠতে ইচ্ছে করবে না, টুক করে লিখে রেখে দেবে। এরকম দেখবে সব, তুমি যদি দিন রাত্রি এগুলোকে নিয়ে ভাবো, আমি হোমিওপ্যাথিটা ঠিক মতো করবো, এইভাবে করবো, তুমি দেখবে তোমার মধ্যে থেকে আসবেই আসবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আসবেই। চেষ্টা করো, হয়ে যাবে। ওই যে বললো যে ভিড়ে থাকতে পারে না, ওইটা একটা জেনারেলিটি যে রুব্রিক আছে, ওই যে ক্রাউডেড রুম, ওইটা আবার উইদিন ব্র্যাকেট সে রুম ফুল অফ পিপল অ্যাগ্রাভেশন, ওইটা 1356 সেটাও ইন্টারপ্রিট করতে হবে, সেটাও ইন্টারপ্রিট হ্যাঁ করতে হবে। হ্যাঁ, ইন্টারপ্রিট করে ধরতে হবে, কিন্তু যখন ওই যে ভিড়টা সে সহ্য হচ্ছে না, তখন এইরকম একটা রুব্রিক জেনারেলিটি যে রয়েছে আর কি, এটা বলছি। হম, ঠিকই বলেছিস। তার মানে সেট গুলো কত রকম হতে পারে বুঝতে পারছো অনিন্দ? মানে রেপারেটের উপর খুব ভালো দখল না থাকলে তুমি ওইরকম কাটাকাটি করে পিওর মালটা নিতে পারবে না। ওটা পার্থক্য সুন্দর বলেছে ওটা। ওই রুম, ওটা ওটা কি ওয়ার্মের কিসের আন্ডার আছে বল দেখিনি পার্থ? আমি জানি ওটা রুম পিপল। হ্যাঁ, জেনারেলিটির আন্ডারে ওই যে ক্রাউড রুম, ক্রাউডেড রুম, হ্যাঁ ওইটা আছে। পাতাটা
পাতাটা বলে দেবে দেখিনি, আমি এটা পড়েছি, আমি মনে আছে কোন জায়গাটা মনে নেই। 1356 1356। এটা খুব ভালো একটা যোগ করলি তুই। ও সি রুম ফুল অফ, ওখানে হ্যাঁ নেই রে, ওইটা হ্যাঁ হ্যাঁ ওখানে নেই ওইটাই কনভার্ট রুম রুমের ফুল অফ আন্ডারে আছে। পিপল অ্যাগ্রাভেশন, ওটা ধরতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ ওটা ব্র্যাকেটে দিয়েছে তো, ওইটা রুম ফুল অফ হ্যাঁ পিপল। ওটা দিয়েছে দিয়েছে দিয়েছে। হ্যাঁ আবার এখানে ব্যাকেটে যে ফিয়ার অফ ক্রাউডও লিখেছে, এই ফিয়ার অফ ক্রাউডের মানে ব্যাপারটা অন্য, হ্যাঁ একটু হ্যাঁ পার্থক্য, সেটের গভীরতার পার্থক্য আছে। ওটাই ভয় পায় আর এটা থাকতে পারে না, যেতে পারে না। হ্যাঁ ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না, আর যেটা ভয় পায় সেখানে ফিয়ার ধরতে হবে। অনিন্দ শুনছো? হ্যাঁ স্যার। তফাৎটা ধরতে পেরেছো? পার্থ কিরম ধরিয়ে দিল জায়গাটা। হ্যাঁ স্যার। হ্যাঁ এইরকম ইয়ে রেপারেটরটা খুব ভালো করে ঘাঁটো, আর মেটেরিয়াল যখন পড়বে কেনটাকে আগে ইয়ে করো, তারপর সব পড়বে। কেনটা একটা প্যারা যেটা পড়বে সেটা রেপারেটরি করো, রেপারেটরি করলে তখন রেপারেটরি হান্টিং হয়ে যাবে। এই রেপারেটরিটা খুব ভালো দখল এসে গেলে পরে তখন দেবে রেপারেটরির সঙ্গে মেটেরিয়ামেটিকাটাকে, এই মেটেরিয়ামেটিকা সুপ্রিম কোর্ট কিন্তু, রেপারেটরি নয়। এইবার এইটা করলে কি হবে তোমার, এই পার্থ বলছে কি করে, আমার মাথায় আসেনি, পার্থ পট করে বলে দিয়েছে যে ওইখানে ওটা পাবে, ওইটা সঙ্গে ইন্টারপ্রিট করো। ওই ইন্টারপ্রিট করে করে পিওর সিমটমটা নিতে হয়। এই যেমন যে ধরো মাইন্ড বল, বল। ফিয়ার ক্রাউড ইনে, আবার পাবলিক প্লেস অফ, ওরই আন্ডারে পাবলিক প্লেস অফ, ক্রাউড ইনে ওর আন্ডারে সাবরুব্রিক পাবলিক প্লেস অফ। ওইটা ফিয়ার যদি সে যেতে ভয় পায়, ওই জন্যই ওই মোডাস অপারেন্ডির কথাটা অমর বললো বারবার, ভয় পায় নাকি সে অপছন্দ করে, এইটা ওই ক্রস কোশ্চেন করে জেনে নিতে হবে পেশেন্টের কাছে। ঠিক আছে? আচ্ছা ডক্টর ওয়াহেদ, এটা কি বোঝা গেছে যেটা পার্থ বা আমি বললাম? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ স্যার। এইভাবে ভাবনা চিন্তাটা এইভাবে করতে হবে। জি স্যার। স্যার আপনার একদম কোম্পানি, এখানে কোম্পানি এভারশনটা ধরা যেতে পারে কিনা? সেটাকে বুঝতে হবে, ওটাও জিজ্ঞেস করে বুঝতে হবে। কোম্পানি অ্যাভারশনের সাথে অনেক লোকের একসাথে জড়ো হওয়াটার সম্পর্ক নয়, কিন্তু সে পার্থক্য আছে। কোম্পানি অ্যাভারশন সে একজন লোককেও সে অপছন্দ করতে পারে। কেমন? সেটা তার অপছন্দ। একটা লোক হলো হবে, একটা লোক তার ভিড় হলো না, ওইটা হলো কোম্পানি অ্যাভারশন টু। আবার উল্টো দিক থেকে ওটা কি হবে? কোম্পানি অ্যাগ্রাভেশন, ওইটা আবার একটা আছে। অ্যাগ্রাভেশনে কিছু সিমটম তৈরি করবে, নাহলে হবে না। তা তো নিশ্চয়ই। কিছু কষ্ট তৈরি করবে, আমার এটা হলে পরে এরকম হয়। এইগুলো খুব কঠিন জায়গা রে বাবা, এত সোজা নয়, এগুলো চেষ্টা করতে করতে এসে যাবে। স্যার আচ্ছা একটা ওই ফিয়ার নিয়ে একটা প্রশ্ন করছি স্যার। একটা বাচ্চা মানে হ্যাঙ্গিং সাবস্টেন্স মানে কোনো কিছু ঝুলন্ত কিছু দেখলে কিন্তু ভয় পায়, বেলুন টেলুন পর্দা ঝুলানো থাকলে ওকে বন্ধ করতে হবে, তাহলে এইটাকে কি ধরা যায় স্যার? এখন ওরকম, ও তো ফাইট তো বটেই, কিন্তু ঘটনা হচ্ছে যে ঝুলন্ত কিছু এরকম আমার তো মনে পড়ছে না রেপার্টরিতে আছে কিনা। না ওইটা আগে তাকে জিজ্ঞাসা করো, মোডাস অপারেন্ডি হ্যাঁ সেটা স্যার, এটা হলো কি করে? মোটাস এই যে অপারেন্ডি ঝুলন্ত, বলতে হ্যাঁ স্যার, বেলুন ঝুলানোর পর থেকে এটা হয়েছে, হ্যালো। মানে বেলুনটা না দেখতে না পারে না। কোনো একটা তার হ্যালো। লাইফে জার্নির কিছু একটা গোলমাল আছে। হুম। এই যে ঝুলন্ত কোনো কিছু সে একবার হয়তো দেখেছিল, এটা জানতে হবে তার কাছ থেকে, পেশেন্টের কাছ থেকে, যে এটা কিভাবে তৈরি হলো, নাকি তার ভেরি বিগিনিং এইরকম ভাবেই তার হয়ে আসছে। কারণ হচ্ছে এটা সিমটমস হচ্ছে আনকন্ডিশনাল হতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এইটা যদি এর সাথে কোনো ঘটনা জড়িত থাকে, এটার উৎস কোথায়? এই যে ঝুলন্ত কিছু সে দেখতে পারে না, কেন দেখতে পারে না? কোনখান থেকে এই সিমটমসটা ডেভেলপ করলো? ডেভেলপ অফ সিমটম, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটাই হচ্ছে জার্নি, আর এটাই মোডাস অপারেন্ডি দিয়ে বার করতে হবে।
কেমন? হ্যাঁ স্যার, তবে স্যার ওই একদম বাচ্চা, মানে মা বাবারটা লগে কেস টেকিং করতে হবে, মানে একদমই বাচ্চা, ও কিছু বলতে পারে না। প্রথমে এরকম ঝুলছিল, মানে একটা পর্দা ঝুলছিল, পর্দা ঝোলার পর সে ভয় করে, পর্দাটা নড়ছিল, এরকম করছিল, এটাই পাওয়া গেছে। আসলে সেটাও তো ব্যাপার যে এই যে নড়ছে, এখন সে কোনো অবজেক্ট, সেটা তো মা বাবাকে ছাড়া আর কেউ চেনে না। অনেক বাচ্চারা দেন একটা সাউন্ডে, দরজা খুললে পারেই সাউন্ডে সে চমকে ওঠে। আসলে সে তো মাকে ছাড়া কিছু বোঝে না। ওইগুলো আবার একটা বোঝাও কঠিন যদিও, কিন্তু এটা তার মনে যে কি ঘটছে সেটা শুধু ঝুলন্ত জন্যে না নড়ার জন্য, এখন সে হয়তো ভাবছে অন্য কিছু। সেখানে আবার স্ট্রেঞ্জারের কোনো ব্যাপার আছে কিনা, এই ব্যাপারগুলো আবার একটু হ্যাঁ হ্যাঁ খেয়াল করে হ্যাঁ বুঝতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কেমন? আচ্ছা স্যার, হুম, ঠিক আছে স্যার। ওটা আচ্ছা, ওটা হুম, স্ট্রেঞ্জার কিন্তু কথা স্যার তুই খুব ভালো বলেছিস। রেপার্টারিতে কিন্তু এটা পাইনি, মানে হ্যাঙ্গিং সাবস্টেন্স কিছু এরকম কিছু পাইনি। না পেলেও ফিয়ারটা তো পাচ্ছ, আর ফিয়ারটা দিয়ে তুমি তো কিছু করতে পারবে না। প্রচুর সিমটম, প্রচুর ওষুধ আছে, অন্য সিমটম দিয়ে করতে হবে, সবসময় পাবে তা তো নয়। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। বলি এই আর সিমটমসটার উপর জোর দিও না। একটা বাচ্চার ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক সময় কমন হয়। এইগুলোকে খুব জোর দেওয়ার কিছু নেই, কারণ এই জায়গাটা আমরা মোডাস অপারেন্ডিটাকে ধরতে পারি না। এখন তার মনে যে কি প্রতিক্রিয়া হচ্ছে এটা তো বের করা খুব কঠিন ব্যাপার একটা বাচ্চার ক্ষেত্রে। হ্যাঁ, সেটা এমন তুমি হয়ে মনে করো। এমন হয়ে গেছে স্যার, কোনো জায়গায় বেলুনটা দোলা দিলে কিংবা বেলুন ঝুললে, মানে ওকে ওখানে রাখাই যায় না। ইজিলি আচ্ছা, ফ্রাইটেন্ড, ইজিলি ফ্রাইটেন্ড কিনা কে জানে। ফ্রাইটেন্ড ইজিলি, এখন ওটা বলা মুশকিল বাবা, ও জিজ্ঞেস করে বুঝতে তাকে হবে। আমরা খুব ক্লিয়ার, যেটাকে আমরা খুব ক্লিয়ার ধরতে পারবো না সেই সিমটমসটার উপর জোর দেবো না, অন্তত ঠিক আছে। এইটুকু বলা যায়। হ্যাঁ, একদম পারফেক্ট কথা। একদম নিখুঁত সিমটম নিতে হবে, দু চারটে নিখুঁত নিতে হবে, যেটা কোনোভাবে যেন গন্ডগোল না হয়। আচ্ছা স্যার, আর কোনো প্রশ্ন আছে কারো? যদি প্রশ্ন থাকে এই বিষয়ে যতটুকু আলোচনা হলো করতে পারেন। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, বলুন স্যার। হ্যাঁ, এই ঝুলন্ত যেটা, এটা নিয়ে যে কথা উঠলো, আমি একটা রুগী দেখেছিলাম। তার বয়স তখন 30 কি 35 হবে। তো সে ওরকম কোনো কিছু ঘুরছে, দুলছে, হ্যাঁ, বা এদোল ওদোল করছে, এইরকম কিছু দেখলে তার ভয় হতো, একটা উৎকণ্ঠা হতো। এবং সে গাড়িতে চললে যে গাড়ির দুলুনি, তাতে তারও শরীর খারাপ করতো এবং বমিও করে ফেলতো। তো আমার কাছে আসে অন্যান্য কষ্ট নিয়ে, কিন্তু এটা আমি পেয়েছিলাম, কিন্তু এর উৎস খুঁজে পেতে আমার বেশ দেরি হয়েছে। সেটা কি হয়েছে, ও যখন ছোটবেলায় ওই মেলায় যে নাগরদোলা আসে না, ওই দোলায় ও উঠেছিল। একটা বেশ আনন্দ, উঠবে। ওঠার পরে যখন দোলাটা ঘুরছে বাই বাই করে, তখন ও প্রচণ্ড ভয় পেয়েছিল এবং খুব চিৎকার করেছিল। চিৎকার করার পরে ও তো নেমে আসতে চাচ্ছে, কিন্তু ও তো নামতে পারবে না, তারা জোর করে চেপে ধরে রেখেছিল। এবং সেখান থেকে নেমে আসার পরে অনেকক্ষণ তার শরীর কেমন করেছে, আর বুকের ভেতরে কেমন একটা অসহ্য বা একটা বিশেষ অনুভূতি হয়। তো এখানে সেইটে মডিফাইড ফর্ম নিয়েছে। তারপর থেকে এইটার সূচনা, অনেক দিনের ঘটনা, তো অনেকটা কয়েকটা সিটিং করার পরে পাওয়া গেল। এবারে দেখা যাক এই দোলন, যেটা ঘড়ির পেন্ডুলামের দোলন দেখলেও তার ওরকম হয়। এই দোলনটা যদি আরেকটু জোরে ঘোরা যায় তখন কিন্তু কমপ্লিট রাউন্ড হয়। বা বলতে পারি ওই যে নাগরদোলা যে ঘুরেছিল না, ঘূর্ণনের একটা অংশ বিশেষ তো ওই পেন্ডুলামের দুলুনি, বা একটা কিছু দুলছে, যদি দুলিয়ে দেয় ওর সামনে, তাতে ওর একটা উৎকণ্ঠা হয়। তো এখানেও এইরকম কিছু থাকতে পারে। একটা শিশুর ক্ষেত্রে এটা বের করাটা খুব টাফ ব্যাপার।
তো এইটাও আমার যথেষ্ট বেগ পেতে হয়েছিল, তবে বের করেছিলাম। সুতরাং ওই যে সিমটম পেলুম, তার পিছনে কি ইতিহাস আছে সেটা জানার জন্যে চেষ্টা করতে হয়, এবং সবসময় সব কিছু সহজে পাওয়া যায় না। তো অনেক কিছু যেটা সিম্বলাইজ হয়ে ফিরে আসে সেটাও হতে পারে। আমি যেটা দেখছি তার ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু আছে। হঠাৎ খুব দরদি হয়ে উঠলো, কিন্তু তার মধ্যে যে একটা জেলাসি বা নিষ্ঠুরতা আছে সেটাকে সাপ্রেস করার জন্য সে দরদি হয়ে উঠলো, কিন্তু বিশেষ সিচুয়েশনে সেটা কিন্তু বেরিয়ে আসবে, এবং খুব ট্যাক্টফুল ইন্টারোগেশনের মাধ্যমেও সেটা কিন্তু বেরিয়ে আসে। সেই জন্য যা দেখছি সব সত্য এটা কিন্তু নয়, এটা আমি অন্তত রিয়েলাইজ করেছি। এইটুকু বললাম। ধন্যবাদ স্যারকে, অনেকটা ক্লিয়ার হলো ব্যাপারটা। হচ্ছে পার্থ স্যার যেটা বললেন মোডাস অপারেন্ডি, ওইটাই খুঁজতে হবে আমাদের। ভালো লাগে স্যার। বাহ, খুব কঠিন, খুব কঠিন। স্বপন না হলে ওটা পেরেছে, এটা বার করতে কাল ঘাম ছুটে যায়। এই জন্য সেটাই। ভেরিফিকেশন অফ সিমটমস এত সময় লাগে কেন আমাদের? এই প্রত্যেকটা পার্থ, সিমটমস এর দিন। হ্যাঁ বল। পার্থ, ওই ইয়ের মেয়েরে, ওই, আরে, ওই বৈরাগীর মেয়ে, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা সেই বল, ওটা বল, ওটা তো তুই আবিষ্কার করেছিস, ওটা তুই আবিষ্কার করেছিলিস। আরে ওটা সে বল, ওটা বল। বইয়ের ছবি, বায়োলজি বইয়ের সে ছবি, পাখির ছবিটা ডিফারেন্ট ওই পার্ট করে করে দেখানো হয়েছে, আর দেখা যাচ্ছে যে ওর চোখে জল পড়ছে। এর কাঁদছিস কেন, কি হয়েছে? না, পাখিটাকে কিরকম ভাবে আলাদা আলাদা করে কেটে ফেলেছে। ছবিতে পাখি, বইয়েতে আছে, সেইটা দেখে তার চোখে জল পড়ছে। কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা কেন হলো এটা, এবার তখনই এই জিনিসটা জানা গেল। ইয়ে তো অমর তো ছিল, সঙ্গে ছিলিস তো? হ্যাঁ হ্যাঁ, না তুই হ্যাঁ, ধরেছিলিস, তুই তুই আমাকে ইনফর্ম করেছিলিস। না তারপরে ওই ওটা তারপরে, সিমটম আমি তারপরে গেছি, তুই আগে ওটা বার করেছিলিস, তুই ওটা বার করেছিলিস। সিমটমসটার পরিণতি কিন্তু আরো অন্যদিকে গিয়েছে। কিরকম পরিণতি হয়েছে? সে কোনো পাখি দেখলে সে ভয় পায়। যেমন যদি কোনো হাঁস মুরগি যদি ওর কাছ দিয়ে যায়, সে আতঙ্কিত হয়। আকাশে বকের শাড়ি উড়ে যাচ্ছে, সে ভয় পাচ্ছে। মানে এই রকম একটা পরিণতি হলো। সূত্রটা ওখানে ছিল, কিন্তু কিভাবে সিমটমটা সিম্বলাইজ হচ্ছে, তার মডিফিকেশন হচ্ছে, এইটা কিন্তু খুব ক্রিটিক্যাল ব্যাপার। বের করাটা এত সোজা নয়। এটা নিয়ে ভাবতে হয়। একটা রুগী এলো ছেড়ে দিলাম তা নয়, ওটা নিয়ে ভাবতে হয় পরে, তাহলে পাওয়া যায় অনেক কিছু। ওই পেশেন্টেরই কথা, যেটা পাত্রদা যার কথা বললো, বা অমরদা যেটার কথা বলছে, তার কিন্তু সিমটমটার পরিণতি এই জায়গায় এসছে। এখন অনেকটা সেটা ভালোর দিকে তো হয়েছিল এইরকম। ধন্যবাদ। ধন্যবাদ স্যারদের। এখানে যারা ভিডিও ওপেন করে আছে তারা ভিডিওটা অফ করুন প্লিজ। আর কি কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না হলে আমরা পরবর্তী ক্ষেত্রে এগোবো। আর প্রশ্ন দেখছি না স্যার, আপনি শুরু করুন। আচ্ছা, আমার শিক্ষাগুরু ডাক্তার কেশি দাসের বই থেকে আমি কিছু আলোচনা করছি, যার কাছে আমরা শিখেছি, আমি শিখেছি, পার্থ আছে, পার্থও শিখেছে। আর এখানে বলছে, লেখা আছে, অন্ডকোষের থলি নারকেলের মতো বড় হয়ে গেছে। অন্ডকোষের থলি নারকেলের মতন বড় হয়ে গেছে।
কে বলবে এর উত্তর? অন্ডকোষের থলি নারকেলের মতন বড় হয়ে গেছে। এনিওয়ান? এটা তো হাইড্রোসিল হতে পারে। নারকেলের মতো বড়? হাইড্রোসিল কি? হাইড্রোসিলের ওটা কি নারকেলের মতো বড় হয়ে গেছে? ছোটখাটো তো নয়। হাইড্রোসিল হতে পারে, হতে পারে না তা নয়। আর হাইড্রোসিল নরম হয়তো। নারকেলের মতো বড় হয়ে গেছে। অন্ডকোষের থলিটা বলেছে, খেয়াল করতে হবে, অ্যানাটমিটা বুঝতে হবে এখানে। স্যার হার্নিয়া? না, হার্নিয়া তো আলাদা জিনিস। হার্নিয়া তো একটা অ্যাবনর্মাল ওপেনিং দিয়ে ওখানে আসছে কিছু, সেটা তো অন্য জিনিসের বাবা। এইখানে কিন্তু একটু প্যাথোলজি জানতে হবে, রোগের নাম জানতে হবে, সেটা সম্পর্কে একটা খুব সাধারণ ধারণা থাকা চাই, নারী যেটা ধরতে পারবে না। হাইড্রোসিলটাই মাথায় আসবে। হাইড্রোসিল তো নয় এখানে। এখানে কি বলছে? নারকেলের মতো বড়। একটু আধটু নয়, নারকেলের বড়। নারকেলটা কি খুব ছোট হয়? অত বড় হয়েছে। নারকেলটার মধ্যে একটা শক্ত ভাবও তো আছে। এইটা বুঝতে হবে। অন্ডকোষের থলি নারকেলের মতো বড় হয়ে গেছে। এনিওয়ান কেউ পারবেন? এবার এটা যখন আমি, এটা কেউ পারলে খুব ভালো হয়। এইটা জানতে গেলে পরে আপনাকে কিন্তু একটু প্যাথোলজি জানতে হবে, রোগের নাম জানতে হবে, অনেক কিছু জানতে হবে। অনেক মিনিমাম নলেজটুকু দরকার, নাহলে কিন্তু আপনি এই জায়গাটা পৌঁছতে পারবেন না। একটি মাত্র ওষুধ আছে ওখানে। স্যার এক্সরে হতে পারে কি? এই একশিরে কথা বাবা বুঝি না, ইংরেজিতে বলতে হবে। একশিরে বাবা আমি একদম বুঝি না, একটু বাংলা কথা তো। ওই অন্ডকোষের একটা পার্ট খুব বড় হয়। হ্যাঁ, এলিফ্যান্টিয়াসিস। ইয়েস, ইয়েস, ইউ আর কারেক্ট। 100% না, 200% কারেক্ট। থ্যাংক ইউ। কে, স্বপন নাকি? কে বললো? আমি আমি কে? আমি বলি স্বপন স্বপন স্বপন। স্বপন, তা ঠিক আছে, অসাধারণ বলেছো একটা। এবার এলিফ্যান্টিয়াসিস, এটা জানতে হবে। এলিফ্যান্টিয়াসিস আরেকটা নাম হচ্ছে ফাইলিয়াসিস। এটা হচ্ছে কি, এই মশার কামড় থেকে হয়। মশার কামড়, মশা এখানে তো এই রোগটা ছড়াতে সাহায্য করে। এবার ওখানে ওখানে কৃমির একটা ব্যাপার আছে। এটাকে এইটা ওইখানে গিয়ে কি হয়, যেমন গোদ বলে না বাংলায়, পায়ে যেমন গোদ হয়, এই যে ব্যাপারটা, এই এলিফ্যান্টিয়াসিস শুধু ওই যে পায়ে এরকম ব্যাপারটা তা না, হাতেও হতে পারে, তারপর তা ইয়েতে হতে পারে, ব্রেস্টে হতে পারে, যৌনাঙ্গে হতে পারে, হ্যাঁ, অনেক অনেক জায়গায় হতে পারে। এবং এর যে পজিটিভ ফ্যাক্টরটা, যেটা রাউন্ড ওয়ার্ম আর কি, এগুলো উচেরিয়া ব্যাংক্রাফটি, এইটা হচ্ছে 90% ক্ষেত্রে হয়। এছাড়া আছে ব্রুসিয়া লড়াই আছে, আর হচ্ছে টিমোরি। এই উচেরিয়া ব্যাংক্রাফটি আমরা এটাই বেশি পড়েছিলাম। তা এই যে ব্যাপারটা আছে, এই যে এক ধরনের কৃমির ইয়ে থেকে, কৃমিটা এটা কোথায়? লসিকা গ্রন্থিতে, লসিকা গ্রন্থি, লিম গ্ল্যান্ড। আমাদের লিম গ্ল্যান্ডের মধ্যে এই ঘটনাটা ঘটে, লিম গ্ল্যান্ডের মধ্যে ঘটে। এই যে লিম গ্ল্যান্ডের মধ্যে এই যে ঘটে, তাহলে এইটা এখানে প্যাথোলজি যদি না বোঝেন, ডায়াগনোসিস যদি না বোঝেন, পজিটিভ ফ্যাক্টরটা যদি না বোঝেন, তাহলে পেশেন্টটাকে আপনি ইয়ে করবেন কি করে, ম্যানেজ করবেন কি করে? তাহলে বোঝা গেছে যে এই অ্যালার্ট সাবজেক্টের এই নলেজটা অত্যন্ত জরুরি, যেটা না জানলে পরে আপনি কমপ্লিট
হোমিওপ্যাথ হতে পারবে না। হোমিওপ্যাথ হতে গেলে প্রচুর জানতে হয়। একজন অ্যালোপ্যাথি চিকিৎসকের থেকে হোমিওপ্যাথি মিনিমাম 10 গুণ বেশি জানতে হবে। ফলে প্রচুর পড়াশোনা করতে হবে, এবং এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট, এবং এটা কিন্তু সব ক্ষেত্রে কিওর হয় না। আমার আমার অনেকগুলো কেস আমার করার অভিজ্ঞতা আছে, কিছু কমাতে পেরেছি, একটা জায়গায় আটকাতেও পেরেছি, কিন্তু কিওর আমি করতে পারি না একটা। কিওর না করার পেছনে একটা কারণ আছে। ব্যাপারটা হচ্ছে কি, ওই লিম্ফ গ্ল্যান্ড গুলো তো ব্লক হয়ে যায় আলটিমেটলি। ব্লকেজ গুলো হয়ে গেলে পরে তখন ওই অপারেশন করে ওটা ঠিকঠাক করে ওটা। কিন্তু কথা হচ্ছে যে এগুলো মোর অর লেস ইনকিউরেবল ডিজিজ। এবার যদি মশা যখন এখানে একটা কারণ হতে পারে, তাহলে মশাই টাঙিয়ে ছুতে হবে। আবার কালা মাছি এক ধরনের আছে, সেখান থেকেও এটা হতে পারে। যাই হোক, মশাটার ব্যাপারটা হলো অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে। এই যে রুগীটা কোন পরিবার থেকে উঠে এসছে, কোন জায়গা থেকে আসছে, বাসস্থান কোথায়, এগুলো তো জানতে হবে। এটা বাসস্থান না জানলে আপনি তো মুশকিল, কোন জায়গায় এটা জানতে হবে। তার বাড়িটা কেমন, টুক করে কায়দা করে জেনে আপনার বাড়িটা ড্যাম না অমুক এরকম সরাসরি জিজ্ঞেস করতে নেই, কায়দা করে করতে হয়, কোথায় থাকেন, কি ব্যাপার, কোথা থেকে এসছেন, বাড়ির বর্ণনাটাও জানতে হয়। বাড়ির বর্ণনাটা যদি না জানতে পারেন তাহলে কিন্তু হবে না। এই বাড়ির একটা ঘটনা আপনাদের বলি, এটা ডক্টর কেশি দাসের কাছে গল্পটা শোনা। একটা পেশেন্টকে একটা একজন বউ আর কি, নতুন বউ এসছে, তার ওই ডায়রিয়ার পেশেন্ট, এবং প্রতিবারই তার আর্সেনিক অ্যালবাম আসছে। তো আর্সেনিক অ্যালবাম দেয়, ঠিক হয়ে যায়, কোনো ব্যাপার নেই। আবার কয়েক মাস পরে আসে, সেটা আগের থেকে বেশি হয়ে আসে। স্যার এরকম করতে করতে স্যার 10 পর্যন্ত চলে গিয়েছেন, অন্য ওষুধ দিচ্ছে না, অন্য সিমটম দিচ্ছে না। স্যার বলছে তাই তো, ব্যাপারটা কি সারে না কেন? স্যার তো কিছুতেই বুঝতে পারছেন না। এনিহাও তার পাশের বাড়িতে স্যার কোনো একটা উপলক্ষে গিয়েছিলেন। তো তখন তারা স্যারকে খুব অনুরোধ করে তার বাড়িতে নিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পর এইবার তিনি যেটা দেখতে পাচ্ছেন, তাদের যে কুয়ো পায়খানাটা আছে, কুয়ো পায়খানার গায়ে হচ্ছে তাদের কল। স্যারের মাথায় তখন একটা আসে, স্যার বলে এই কলটা সরাতে হবে এখান থেকে, তোমাদের এত বড় উঠোন তুমি ওইখানে কুয়োর গায়ে করেছো, ওই দিকটা করলে এই দিকটা ফাঁকা থাকে, অমুক কোনো কথা শুনতে চাই না, তুমি আগে এটা ঠিক করবে, তারপরে আমার কাছে বৌমাকে নিয়ে যাবে, নাহলে আমি ওষুধ দেবো। স্যার বলে স্যার না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি ওটা করবে। ওদের করতে বাধ্য করেছিলেন স্যার। ঘটনাটা কোথায় হচ্ছে, তারা তাদের বক্তব্য ছিল আমরা সবাই খাই, আমাদের কিছু হয় না, ওর কেন হচ্ছে, নতুন বউ গন্ডগোল হচ্ছে আর্সেনিক। এখানে কি হচ্ছে, সুয়ারেজ কোনোভাবে লিকেজ হচ্ছে, বা ওই দূষিত জল হয়ে যাচ্ছে কোনোভাবে। সেই দূষিত জলটা হয়তো সে মরে যাচ্ছে না, অন্যদের কারো কিছু হয়নি, ও খুব সাসেপ্টেবল। মজার ব্যাপারটা কি, ওইটা বলার পর তার আর পায়খানায় আর হয়, আর ওষুধই লাগে। দ্যাট ইজ মেনটেনিং কস্টটাকে স্যার ধরে ফেলেছিলেন। তাহলে এই যে পরিবেশের জায়গাটাকে বোঝা, এটাও আমাদের নলেজের মধ্যে পড়বে। ফলে পেশেন্টকে বুঝতে গেলে পরে অনেক কিছু জানতে হবে, কোথা থেকে জিজ্ঞেস করলে কি বেরোবে, সেটা কিভাবে কাজে লাগাবো, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। ফলে আজকে এই যে আমরা ফাইলেরিয়াসিসের যে ব্যাপারটা, এটা অনেকের বংশগত ব্যাপারে অনেকে থাকে, অনেকে বংশগতভাবেও এরকম আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে তাদের মধ্যে। ফলে ব্যাপারটা হচ্ছে যে এটা এক ধরনের কৃমি বলা হয় এগুলোকে। যাই হোক, সোজা কথা লসিকা গ্রন্থিতে আক্রমণ করে। এই রোগগুলো কিন্তু বেশিরভাগই কমপ্লিট কিওর হয় না, অনেক ধরনের কমপ্লিকেশন থাকে, সেটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। কারো আগ্রহী থাকলে বই খুলে দেখে নেন। হুম। তার ফলে এই যে এলিফ্যান্টিয়াসিস, এইটা হচ্ছে আপনি ওই ইয়ের মধ্যে পেয়ে, জেনিটেলিয়ার মধ্যে পেয়ে যাবেন। ওটা কে যেন একটা পাতাটা পাঠিয়েছে, কে, দীপেন নাকি? 694 স্যার। হ্যাঁ তুমি পাঠিয়েছো, আচ্ছা ঠিক আছে। স্যার আর একটা আছে ওই স্ক্রোটামে এডিমেটাস বলে আছে একটা, ওটা কি স্যার তাহলে? ইডিমা, ইডিমা অন্য, ইডিমা ফুলে যায় ওখানে, ওখানে অন্য ব্যাপার। ইডিমা এটা না, ফুলে যাওয়া, সোজা কথা ফুলে যাওয়া, ওটা অন্য জিনিস। এডিমার মধ্যে আর কি এখানে জল জমে, এডিমার মধ্যে রস জমে। রস জমে, হ্যাঁ ওইটা তো, ফ্লুইড থাকে। হ্যাঁ ফ্লুইড জমে, হ্যাঁ। ওটা একটু ইনফ্লামেটারি প্রসেস মনে হয়। আর এটা কিন্তু অন্য জিনিস, এটা তো একটা ইনফেকশন। ফলে ওই রকম বলবে না আমি সারিয়ে দেবো, এরকম বলবে না। হ্যাঁ, আর এই প্রসঙ্গে আমার একটা মনে পড়লো,
এই প্রসঙ্গে মনে পড়লো, এই আমার কাছে একটা ছেলে ওষুধ খাচ্ছে, এই 25 বছরের ছেলে। তারটা নারকেলের মতন হয় নাই বটে, তবে তার হাফ নারকেল হয়েছে আর কি। কিন্তু সেটা নরম টেস্টিসটা। তো এইবার হচ্ছে কি, এই পেশেন্টটাকে হিস্ট্রি নিয়ে যেটা পাওয়া গেল, 2 মাস ম্যাস্টারবেশনের হিস্ট্রি ছিল আফটার ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ। এবারকে ফসফরিক অ্যাসিড দেওয়া আছে, ট্রিমান্ডাস উন্নতি হয়েছে। এখন উন্নতিটা একটু ধীরে ধীরে হয়ে গেছে, কিন্তু ওষুধ প্লাসিবো চলছে। তার ফলে এটাকে আবার এলিফ্যান্টিয়াসিস ধরে ফেললে হবে না ভাই, ফুল এরকম বড় হয়ে গেছে, ধরলে হবে না। ওটা আমি আর হাত দিই, বলে ওটা কেমন, শক্ত না নরম কিরকম? বলছে খুব শক্ত নয়, আস্তে আস্তে বড় হয়েছে। আমি জিজ্ঞেস করলাম জ্বর টর এসেছিল কিনা, মশারি টাঙিয়ে তুমি শো কিনা, আমি সবকিছু জিজ্ঞেস করেছি। না না, মশারি টাঙিয়ে শুই, মশারি ছাড়া শুই না, আমার গ্রামের ছেলে, মশারি না টাঙিয়ে শুতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে কি, এই রোগ ছড়ানোর জ্ঞানটাও তো আমাদের থাকা দরকার। এই জন্য অ্যালার্ট সাবজেক্টে এইগুলো আমাদের কিন্তু পড়া খুব জরুরি। শুধুমাত্র সিমটম করে সব হবে না বাবা, সিমটমের জায়গাগুলো খুব বুঝতে হবে যে কোনটাকে কিভাবে কাজে লাগাবো। এখান থেকে ম্যানেজমেন্ট আসছে, ঠিক আছে। এরপরে আমি একটা বলছি, সর্দি হলেই গলা বসে যায়, এটা অনেকেই পাবে, দেখবে কি হলো, এর ট্রিটমেন্ট আবার কি হবে? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট টোটালিটি করে ওষুধ দিতে হবে। আগেই তো বললাম এটা বেশিরভাগ ইনকিউরেবল। আমি যেগুলো করেছি পুরো কিওর করতে পারি, এটা আমার অক্ষমতা হতে পারে, কিন্তু ইন জেনারেল এগুলো ইনকিউরেবল। একটা জায়গায় আটকে দিতে পেরেছি অনেকগুলোকে। কনস্টিটিউশনাল মেডিসিন ছাড়া কোনো গতি নেই, ওই টোটাল রেকর্ড করতে হবে করে ওষুধ। আবার এলিফ্যান্টিয়াসের চিকিৎসাকে আলাদা কিছু আছে নাকি? এইটাই তো সমস্যা আমাদের হোমিওপ্যাথির সমাজে। দেখবে ডাক্তার অমুক এত এত, সে এবার দেখা লিস্ট দিচ্ছে সে কি কি রোগ সে চিকিৎসা করতে পারে। হয় কপাল আমার, হোমিওপ্যাথি ডাক্তার এটা কি অ্যাড হচ্ছে না নিজের দুর্বলতাকে প্রকাশ করছে সে? কি অদ্ভুত ব্যাপার, বুঝেই না যে আমরা যে রোগীর চিকিৎসা করি, মুখে বলি রোগীর চিকিৎসা করি, লিখে দিচ্ছি রোগের চিকিৎসা, আর রোগটা তো আমার জানতে হবে, নিশ্চয়ই জানতে হবে, কিন্তু রোগের চিকিৎসা তো আমরা করি না অ্যাকচুয়ালি। রোগী চিকিৎসা করলে রোগটা সেরে যাবে, এই যে আমাদের ফিলোসফিটা, এই ফিলোসফিটা তো সাধারণ লোক মানবে না। ওদের ফিলোসফি প্রচার করার জন্য মিডিয়া আছে, সরকার আছে, ওরা আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের ফিলোসফিটাকে আমরা পেছনে লুকিয়ে রেখে মিউ মিউ করে বলি আমি তোমাদের মতো জানি গো, তুমি এই রোগের নাম জানো, আমিও জানি। আমরা তাদের একা শুনে বসছি, কেন একা শুনে বসতে যাব? আমরা সবাই তো ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র, তো কেন আমি ইয়ে করতে ওদের হাতে তামাকটা খেতে যাবো কেন? ওরা তো আমাদের হাতে তামাক খেতে আসে না। ফলে এই আত্মমর্যাদার আমাদের থাকা উচিত। চিকিৎসা করতে এই নলেজ তো লাগবেই, তা বলে আমি ওরকম লিখে দেবো এই সারাই অমুক ইয়ে করি, এইগুলো আমাদের ভুল। যদি এটা আমার ব্যক্তিগত মতামত, সবার মতামত এক নাও হতে পারে। এটা নিয়ে বলুন, সর্দি হলেই গলা বসে যায়, এরকম পাবেন পেশেন্ট। স্যার ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া, ভয়েস হোর্সনেস, কোরাইজা ডিউরিং 759 পেজ। কে কে? ও অনিন্দ। স্যার আমি অনিন্দ, বাহ, ভেরি গুড। কোথায় দেখতে হবে সেইটা তো জানতে হবে। এই যে কি বলছে যে সর্দি হলেই গলা বসে যায়, গলা বসে গেলে আবার ছোটে খুঁজতে যাব, লেখাটা তো গলা আছে, এইখানেই তো গন্ডগোল। ভয়েসটা কোথায় তৈরি হয় সেটা তো জানতে হবে, ভয়েসটা কোথায়, ভোকাল কর্ডটা কোথায় আছে, এই অ্যানাটমিক নলেজটা তো মিনিমাম দরকার। সেটা হলে তবে তো আমি রেভোটাইজিকে ঠিক সেই জায়গাটাকে আমি চক আউট করবো। তাহলে বোঝা গেছে যে এই অ্যালার্ট সাবজেক্টের প্রয়োজনটা কোথায়, নাহলে হাতড়াতে হবে। থ্যাংক ইউ। তুমি তো বলবে, তুমি তো বোধহয় বিএইচএমএস না গো অনিন্দ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার তো বলা উচিত। তোমাদের কোন কলেজে পড়েছো? স্যার খড়গপুর। খড়গপুরটা আমি জানি না বাবা, ধারণা নেই।
আচ্ছা, এটা থ্যাংক ইউ, এটা খুব সুন্দর হয়েছে। শ্বাসকষ্টে কাতলা মাছের মতন খাবি খাচ্ছি, আর শ্বাসকষ্ট হয়ে আর কি কাতলা মাছের মতন খাবি খাচ্ছি, এটা কি হবে? রেসপিরেটরি গ্যাসপিং হবে এটা হ্যাঁ, স্যার, গ্যাসপিং হবে। আচ্ছা থ্যাংক ইউ। কত পাতা? আচ্ছা বলছি স্যার, আমি খুঁজছি। হ্যাঁ, 772 পাতা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অন্যদের একটু সুযোগ দাও, না পারলে সীমিত বলবে। হ্যাঁ, তুমি পাতাটা রেডি রাখবে, দেখে কেউ না পারলে তখন বলবে। নাচার পর কাশি পায়, নাচার পর কাশি পায়। এবার এইটা বলেই শেষ করে দেবো, অনেক বেলা হয়ে গেছে। স্যার কাফ ড্যান্সিং আফটার আছে কত পাতা? 785 পেজ 785। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এখানে শেষ করে দিলাম, কারণ 11টা বাজতে চললো। এইবার কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, আমার জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। স্যার, ওই যে নাগরদোলাই একটা প্রশ্ন যেটা যখন আসলো, নাগরদোলাই একটা পেশেন্ট পেয়েছিলাম, সে বলল যে স্যার আমি নাগরদোলাই কোনোদিন চাপিনি আর চাপতেও চাই না। আমি তখন জিজ্ঞাসা করলাম যে কেন? তখন বললো আমি কোনো রিস্ক নিতে চাই না। মানে এটা কি সচেতনতা ধরা হবে না কি ধরা হবে? কিন্তু সচেতনতা হয় বেটার হবে, একটু ইয়ে করে দেখতে হবে, একটু খুঁজিয়ে দেখতে হবে, সচেতনতা হওয়ার সম্ভাবনাই বেশি। কোনোটাই আগে থেকে বলা যাবে না, আগাম কিছু ধরবে না, আগাম ধরে নেওয়াটাই হচ্ছে প্রেজুডিস। কোনো কিছু আগাম ধরা মানে প্রেজুডিস হয়ে পড়ছে তুমি, এইটা কিন্তু সতর্ক থাকবে তুমি। আগাম কিছু তুমি ধরবে না, ডাক্তারদের ধরার দরকার নেই, ও এরকম বলছে ঠিক আছে বাবা, এটা কেন বলছে, এইটা বার করো, কেন বলছে, তার উদ্দেশ্য কি, কোন সিচুয়েশন থেকে বলছে, এই যে জার্নি অফ দ্য পেশেন্ট, সিমটম ডেভেলপ করলো কি করে, এগুলো বার করতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো